আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সিয়াম, রাজশাহী মেডিকেল কলেজ। তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। তোমাদের সকলেরই একটা বহুল পরিচিত এবং বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে ভেক্টর। এইচএসসি 25 এবং এইচএসসি 26 তোমাদের দুই ব্যাচের জন্যই ভেক্টর একটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তোমাদের সবারই এই অধ্যায়টা পড়া হয়ে গেছে। আজকের এই ভিডিওটা বিশেষ করে এইচএসসি 25 ব্যাচের জন্য, কারণ তোমাদের সামনে মাসে পরীক্ষা, অর্থাৎ জুন মাসে 26 তারিখ থেকে পরীক্ষা। মাঝে এই মে মাসটা, আজকেও মে মাসের বলতে গেলে 3 ভাগের 1 ভাগ টাইম চলে গেছে। সুতরাং তোমাদের কথা বিবেচনা করে আমি এই ভেক্টর অধ্যায়ের এমসিকিউ পার্টটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। গত বছর যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় এমসিকিউটা বইভিত্তিক এমসিকিউ হয়েছে, মানে সচরাচর যেমন হয় তেমন হয়নি, কারণ বইয়ের লাইন থেকে হুবহু এমসিকিউ হয়েছে এবং এমসিকিউ গুলো সব জ্ঞানমূলক, কোনো ম্যাথমেটিক্যাল টার্মও ছিল না। তাই যারা বই একটু ভালো করে পড়াশোনা করবে তাদের জন্য আর কি এই এমসিকিউ গুলো সলভ করা অনেক সহজ হবে। সুতরাং তোমাদের কথা মাথায় রেখে আমি ভেক্টর অধ্যায়কে দুই ভাগে ভাগ করেছি, এবং প্রথম দিকে তোমরা প্রথম অংশটা শিখবা এবং ইনশাল্লাহ দু একদিনের মাঝে আবার দ্বিতীয় অংশটা পেয়ে যাবা, এবং আজকের ভিডিওতে তোমরা আমাদের স্টেথোস্কোপ জার্নি গ্রুপে পেয়ে যাবা। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে ভেক্টর সম্পর্কে যা যা। প্রথমে পড়বো ভেক্টর রাশির উদাহরণ, কি কি ভেক্টর রাশি আছে, এবং এখান থেকে এমসিকিউ প্রচুর আসে ভেক্টর রাশি উদাহরণ। তারপর পড়বো আমরা হচ্ছে ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেগুলো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা পড়বো ভেক্টর রাশির বিশেষ দিক। এগুলোর থেকে ক মার্কের প্রশ্ন আসবে, মানে আসবেই। তারপরে পড়বো ভেক্টর রাশির ধর্ম, এখান থেকে তোমার খ মার্কের প্রশ্ন আসতে পারে বা 70 মিটার টাইপসের এমসিকিউ আসতে পারে। তারপরে পড়বো আমরা ভেক্টরের যোগের নিয়ম, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, এগুলো জাস্ট আমরা জানবো, ব্যাখ্যা পরের ক্লাসে শুরু করব। সুতরাং আমাদের পড়ালেখা আমরা এখন শুরু করতে যাচ্ছি। দেখো, প্রথমে জানতে হবে রাশি কি। কোনো কিছু মাত্রা বা পরিমাপ করা, বা যার মাধ্যমে আমরা কোনো কিছু পরিমাপ করি, সেটা হচ্ছে রাশি। রাশি হচ্ছে দুই প্রকার, একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি, অর্থাৎ যে রাশির মান প্লাস দিক দুটোই থাকবে সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর যেটা শুধুমাত্র মান থাকবে, কোনো দিক থাকবে না, সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে কি, যেটা ভেক্টর রাশি কাকে বলে? যার মান আছে এবং দিক আছে দুইটাই, সেটা ভেক্টর রাশি। আর শুধুমাত্র যার মান আছে কিন্তু দিক নেই, সেটা হচ্ছে কি, স্কেলার রাশি। আচ্ছা, তাহলে কি তোমাদের এই ভেক্টর রাশির সংজ্ঞা, স্কেলারের সংজ্ঞা, এটা পরীক্ষা আসবে? না বাবা, এগুলো জীবনে পরীক্ষা আসবে না, এগুলো বাচ্চাদের পড়া, এগুলো ক্লাস 9 10 বাচ্চারাও পারবে। সুতরাং তারা তোমাদের পরীক্ষা আসবে নাকি, তোমাদের পরীক্ষা আসবে উদাহরণ, কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। তো দেখো, ট্রাম কয়টা? দুইটা, ভেক্টর, স্কেলার। তাহলে আমরা যে কোনো একটা মুখস্থ করলে তো আমাদের হয়ে যাবে, তাই না? আসো তাহলে আমরা সেটা মুখস্থ করে ফেলি। তোমাদের বহুল সবারই জানা পরিচিত এটা, যে একটা ছন্দ, ফিজিক্সের ছন্দ মানেই খুব একটা মমরস্যকর ছন্দ, এবং সেটা পড়ে একটু মজা পায়, আবার ভালো লাগে। আর একটা কথা তোমাদেরকে ইনশিওর করি, তোমরা যদি এইচএসসি এই টাইমে যদি বইভিত্তিক পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ তোমরা মেডিকেলের প্রিপারেশন যদি ফিজিক্সে এভাবে নাও নাও, তাও 20-এর মধ্যে 16-17টা ইজিলি কাভার আপ করতে পারবা। এবং ফিজিক্সের একটা ভালো দিক কি, ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় প্রতি 30 থেকে 40 লাইন পড়লে আর কি ইনশাল্লাহ হয়ে যায়, এবং তার কোনো লাইন থেকে কমন পড়ে। সুতরাং তোমরা ফিজিক্সের প্রতি কোনো টেনশনই করো না, তোমাদের কেমিস্ট্রি বায়োলজি যত ডিপলি পড়তে হয়, ফিজিক্স তার চেয়ে 4 ভাগের 1 ভাগ পড়লেও এনাফ। আচ্ছা দেখো, তাহলে তোমাদের জন্য একটা সূত্র, ছন্দ বলতে গেলে এটা তোমরা সবাই জানো, আমি এটা আরেকবার একটি বলে দিই। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এটা তোমার হচ্ছে ভেক্টর রাশি জানা, মানে মনে রাখার একটা সূত্র। দেখো, ভবে মানে কি, ভতে ভরবেগ, বতে বেগ, দন্তা সতে স্মরণ, বতে বল, প্রিয়তে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। তারপরে ভাসে, ভাতে হচ্ছে ভ্রামক, দন্তার সাথে সান্দ্রতার গুণাঙ্ক। প্রেমে, প্রেমেতে পৃষ্ঠটান, মতে মহাকর্ষীয় প্রাবল্য। আচ্ছা,
তাহলে আমরা প্রথমে কি জেনেছি যে ভেক্টর রাশির কি মান প্লাস দিক থাকবে, তাই না? কিন্তু জীবনটাই তো ব্যতিক্রম, তাই না? সবকিছু কি একই নিয়মে চলে না? ঠিক তেমনি এটার ব্যতিক্রমও আছে। যেমন আসো দেখো, সেটা তোমাদের একটু দেখে দিই। এটা একটু মনে রাখতে হবে যে মান, এগুলোর মান প্লাস দিক সবই আছে। মান প্লাস দিক সবই আছে, কিন্তু ভেক্টর নয়। ভেক্টর নয় এরা। আচ্ছা, তাহলে মান প্লাস দিক থাকা সত্ত্বেও যারা ভেক্টর নয় তাদের সেটাকে আমরা পড়ে নিই। দেখো, সেটা হচ্ছে মান এবং দিক নেই, তাও এরা ভেক্টর। যেমন তড়িৎ প্রবাহ, এর মান এবং দিক দুটো আছে, কিন্তু এরা ভেক্টর নয়। পীড়ন, এর মান এবং দিক রয়েছে। চাপ, একই সঙ্গে বিকৃতি, জড়তার ভ্রামক, এগুলোর মান এবং দিক সবই রয়েছে, তবুও এরা ভেক্টর নয়। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের এখানে আমি মেনশন করে দিই যে জড়তার ভ্রামক শুধুমাত্র স্কেলার রাশি, বাকি সব ভ্রামক ভেক্টর রাশি। এটা খুব ইম্পর্টেন্ট। জড়তার ভ্রামক বাদে সকল ভ্রামক, জড়তার ভ্রামক বাদে সকল ভ্রামক ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা পড়ব ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে পার্থক্য। পার্থক্যটা এক সাইড পড়লেই আমাদের হয়ে যায়। আসো আমরা এক সাইডই পড়ি। দেখো, প্রথমে বলা আছে স্কেলার রাশি, তাই না? স্কেলার রাশি শুধুমাত্র কি আছে? মান আছে, শুধু মান আছে। স্কেলার রাশির কোনো দিক নেই। স্কেলার রাশি যোগ সাধারণ স্কেলার নিয়মে হয়। তারপরে তোমার স্কেলার রাশি, স্কেলার রাশি মানের পরিবর্তন করলে শুধুমাত্র পরিবর্তন হয়। স্কেলার রাশির মান শূন্য না হলে স্কেলার গুণফল শূন্য হয় না। দুটি স্কেলার রাশির গুণফল শুধু স্কেলারই পাওয়া যায়। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা পড়ব হচ্ছে ভেক্টর রাশির ধর্ম, তাই না? ভেক্টর রাশির ধর্ম কি? ভেক্টর রাশিকে আমরা কি 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 বৈশিষ্ট্য থাকে? ধর্ম মানে কি? বৈশিষ্ট্য। আচ্ছা, দেখো, ভেক্টর রাশির কি কি বৈশিষ্ট্য আছে দেখে নাও। দেখো, ভেক্টর রাশির মান এবং অভিমুখ থাকবে, মানে এটা একটা ভেক্টর রাশি, ধরলাম 5 নিউটন। এই ভেক্টর রাশির মান এবং দিক থাকবে, অর্থাৎ এই ভেক্টর রাশিটা এইদিকে ক্রিয়া করতেছে এবং এর মান 5 নিউটন। আচ্ছা, ভেক্টর রাশিকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন এ ভেক্টর এটা প্লাস বি ভেক্টর। আচ্ছা, ঠিক আছে। যদি দুটি ভেক্টরের মান ও দিক বিপরীতমুখী হয় তাহলে তারা বিপরীতমুখী ভেক্টর। যেমন দেখো, এটা একটা ভেক্টর 5 নিউটন, এটা মনে করে এদিকে যাচ্ছে। আবার এটা একটা ভেক্টর, এর মান 5 নিউটন, এটা এইদিকে যাচ্ছে। সুতরাং এটা এইদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, সুতরাং ভেক্টর দ্বয় পরস্পর বিপরীতমুখী। তারপর দেখো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, ভেক্টর রাশির মান দিক অথবা উভয় পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তন হয়। অর্থাৎ মনে করো এই ভেক্টরটা এইদিকে যাচ্ছে, তাই না? আমি যদি এই ভেক্টর রাশিটার দিক যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ মনে করো এই বরাবর দিলাম, তাহলে এই ভেক্টরের দিক পরিবর্তন হলো। আবার দিক সেম রেখে মনে করো এইদিকে 5 নিউটন বল প্রয়োগ করছে, আমি ওর দিক এইদিকে রাখলাম, কিন্তু সেদিকে আমি প্রয়োগ করলাম 3 নিউটন বল। সুতরাং ভেক্টর রাশির পরিবর্তন হচ্ছে। আবার আমি একই বরাবর মান দিক দুটোই পরিবর্তন করতে পারি। যেমন মনে করো আমি এদিকে পরিবর্তন করলাম, এদিকে 5 নিউটন না বল না দিয়ে আমি 3 নিউটন বল দিলাম। তাহলে ভেক্টর রাশির মান এবং দিক দুটো পরিবর্তনের মাধ্যমে ভেক্টর রাশি পরিবর্তন করা সম্ভব। তারপরে একটা ভেক্টর রাশিকে আমরা অসংখ্য উপাংশে বিভক্ত করতে পারি। যেমন ভেক্টর মনে করো এটা একটা, এটা ভেক্টর মনে করো এই বরাবর আছে। এই ভেক্টরকে আমরা এই বরাবর অসংখ্য উপাংশে বিভক্ত করতে পারি, এই বরাবর, এই বরাবর। সুতরাং ভেক্টর রাশিকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। তো ভেক্টরের গুণফল হচ্ছে দুইটা আছে। একটা হচ্ছে ভেক্টর গুণফল, যেটা হচ্ছে ক্রস গুণন। মনে করো এটা এ ভেক্টর গুণন বি ভেক্টর, এটা হচ্ছে ক্রস গুণন। আবার আরেকটা আছে, দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা হচ্ছে স্কেলার গুণন। তাহলে এটা হচ্ছে ভেক্টর গুণন, এটা হচ্ছে স্কেলার গুণন। আচ্ছা, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। এবং
এর মাধ্যমে ভেক্টর পাওয়া যায়, ভেক্টর রাশি এটা, এবং এটা হচ্ছে স্কেলার রাশি, মানে এইটার মাধ্যমে গুণ করে পাওয়া যায় ভেক্টর এবং এটার মাধ্যমে গুণ করে পাওয়া যায় স্কেলার। আচ্ছা, এখন আমরা ভেক্টর রাশিকে প্রকাশ ভাবি। ভেক্টর রাশিকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে অক্ষর দ্বারা আর একটা সরলরেখা বা রেখা দ্বারা। আচ্ছা, অক্ষর দ্বারা আমরা চার ভাগে ভেক্টরকে প্রকাশ করতে পারি। দেখো আমি আবার লিখে দিচ্ছি, যেমন এইটা একটা, তারপরে তোমার এইটা একটা, তারপরে তোমার হচ্ছে এইটা একটা, এবং সর্বশেষ এইটা, মানে বোল্ড করে। এটা মুখস্থ রাখতে হয় যে ভেক্টরকে কয় ভাগে প্রকাশ করা যায়, হাতে লেখে দুই ভাগে, এবং অক্ষর দ্বারা কয় ভাগে, অক্ষর দ্বারা চার ভাগে প্রকাশ করা যায়। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এরপরে আমরা শিখব ভেক্টরের হচ্ছে তোমার বিশেষ বিশেষ প্রকার। তোমাদের এইচএসসিতে যদি এ অধ্যায় থেকে প্রশ্ন সিলেক্ট হয় তাহলে ক নাম্বারের প্রশ্নটা এখান থেকে আসবে, সুতরাং এই টপিকের গুরুত্ব কত, 7 স্টার। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা আয়তএকক ভেক্টর। আয়তএকক ভেক্টরের জন্য আমরা একটা কি করব, একটা আয়তক্ষেত্র আমরা এঁকে নিই। এটা একটা মনে করো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমরা স্থানাঙ্কের ব্যবস্থা করে নিই। এটা একটা, যেহেতু আমার ফোনটা হচ্ছে তোমার 2D, সেহেতু আমি 3D ভিউ দেখাতে পারবো না, ধরে নিলাম এই বরাবর আরেকটা আছে। তাহলে এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এইটা জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর আমি ধরি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ধরি আমি জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ধরি আমি কে ক্যাপ। আচ্ছা, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি ভেক্টর কল্পনা করাকে বলা হয় আয়তএক ভেক্টর। আচ্ছা, এরপরে আসি কি আমরা একক ভেক্টর। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়। একে 2p বা i ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। যেমন দেখো এটা হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর এইটা। এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হয় কত, 0 ডিগ্রি, অর্থাৎ মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আচ্ছা, এরপরে আসে শূন্য বা নাল ভেক্টর। শূন্য মানেই কি, এটা একটা শূন্য, তাই না? এর কোনো কিছু কি আছে না, একে শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এর মান শূন্য, যেহেতু শূন্য তাহলে এর আদি বিন্দু এবং শেষ বিন্দু সেম, অর্থাৎ পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। এখন একটা দেখো, সমান মানে দুটি ভেক্টর, এইদিকে একটা ভেক্টর আছে, আবার আরেকটা ভেক্টর আছে এইদিকে। আমি মনে করো ভেক্টরটাকে টানছি, আমার এটা একটা হাত, এটা একটা হাত দ্বারা আমি ভেক্টরটাকে টানছি। এটার মানও 5, এটার মানও 5। তাহলে এক্স্যাক্টলি আমি কি কোনো বল আমার উপর ক্রিয়া করবে? না, কারণ দেখো এই এই 5 নিউটন বলটা এইদিকে কাজ করতেছে, এই বল 5 নিউটন বলটা এইদিকে কাজ করতেছে। তাহলে আসলে দুইটা কেটে কেটে জিরো হয়ে যাচ্ছে, মানে 5 - 5 = 0। ঠিক তেমনি শূন্য ভেক্টরটা হলো যার মান শূন্য, অর্থাৎ বিপরীত দিকে দুটি ভেক্টর যদি সমান হয় তাহলে এই ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। আচ্ছা, এরপরে এখন দেখবো আমরা শূন্য ভেক্টরের তাৎপর্য। শূন্য ভেক্টরে কি, দুটি সমান মানের ভেক্টর বিয়োগফল একটি শূন্য ভেক্টর। তারপরে মনে করো একটা গাড়ি সমবেগে চলতেছে, তাহলে তার কি কোনো ত্বরণ আছে? তাহলে তাহলে সেক্ষেত্রে ত্বরণ কি, শূন্য ভেক্টর। অর্থাৎ দেখো v - u/t, এখানে কি v/u = v, অর্থাৎ সেটা হবে তোমার হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে একটা শূন্য ভেক্টর। আচ্ছা, এরপরে আমরা পড়ব অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামো থেকে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয়কে বলা হয় অবস্থান ভেক্টর। দেখো একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আমি এই দুই দুই ভেক্টরের অবস্থান নির্ণয় করে যাচ্ছি। তাহলে হয় আমাকে এ কে ফিক্সড করতে হবে, না হয় আমাকে বি কে ফিক্সড করতে হবে। আমি যদি এ কে ফিক্সড করি তাহলে এখান থেকে আমি বি পর্যন্ত দূরত্ব বের করতে পারবো, আবার যদি আমি বি কে ফিক্সড করি তাহলে এখান থেকে আমি এ পর্যন্ত দূরত্ব বের করতে পারবো। ঠিক তেমনি মূল বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয়কে বলা হয় অবস্থান ভেক্টর। এখন এটা দেখো, এটা একটা বৃত্ত, তাই না? বৃত্ত, এটা কেন্দ্র। আমি আর এটা কি বৃত্তের পরিধি। এই বরাবর যদি আমি কোনো বস্তুকে রাখি তাহলে আমি সেই বস্তুর এখান থেকে দূরত্ব বের করতে পারবো। আর তাহলে এগুলো কি হলো, এগুলো একটা ব্যাসার্ধ টাইপস হয়ে গেল না? ঠিক তেমনি এই অবস্থান ভেক্টরের আরেকটা নাম হচ্ছে কি, ব্যাসার্ধ ভেক্টর। এরপরে কয়েকটা জিনিস আমরা একসাথে শিখব: সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সদৃশ ভেক্টর,
বিসদৃশ ভেক্টর। আচ্ছা, এখন তাহলে আমি কয়েকটা চিত্র আগে আঁকাই, দেখো। এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। আচ্ছা, হলো। দেখো এখন এই ভেক্টরের মান 5 নিউটন, এইটার মান 7 নিউটন, এইটার মান 5 নিউটন, এটার মান 7 নিউটন। আচ্ছা, এই 5 নিউটন ভেক্টর আর এটার মান 5 নিউটন। দেখো, এই 5 নিউটন ভেক্টরের মান এবং এই 5 নিউটন ভেক্টরের মান, দুইটার মান কিন্তু এবং দিক দুইটা একই দিকে। তাহলে এইটা এবং এইটা হচ্ছে আমার কি সমান ভেক্টর। তা আচ্ছা, হলো। দেখো এখন এই 5 নিউটন আর এই 7 নিউটন, এই দুইটা দিক একই কিন্তু মান আলাদা, তাই এরা সদৃশ ভেক্টর। সদৃশ মানে কি? মতো। দেখ, অনেকে বলে না যে দেখেছো ছেলেটা তার বাপের মতো হয়েছে, তাহলে কি ছেলে আর বাপ কি সমান? না, ছেলেটাকে দেখতে তার বাপের মতো, অর্থাৎ ছোট বয়সে সে তার বাপের মতো ছিল। বাপ তার বাপ ছোট বয়সে তার মতো ছিল। তাহলে দেখো, এই যে 7 নিউটনটা, এটা 5 নিউটন অতিক্রম করে হয়নি? ঠিক তেমনি এই 7 নিউটন এবং 5 নিউটন সদৃশ ভেক্টর। তার চেয়ে দেখো, তারপরে এই 5 নিউটন আর এই 5 নিউটন, এটা মান এক কিন্তু বিপরীত দিক, এই জন্য এটা বিপরীত ভেক্টর। বুঝলা? তাহলে মান সেম কিন্তু দিকটা ভিন্ন, এই কারণে এটা কি বিপরীত ভেক্টর। আচ্ছা, আবার দেখো, এই 5 নিউটন আবার এই 7 নিউটন, এরা কি বিপ্রতীপ, এরা হচ্ছে বিসদৃশ ভেক্টর। কারণ দেখো, এদের মান ও দিক দুটাই আলাদা, এই জন্য এরা বিসদৃশ ভেক্টর। আচ্ছা, হয়ে গেল। এরপরে আছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টরটা গুণাত্মক বিপরীত, যেমন 3i, এটা 3 এর গুণাত্মক কি 1/3i, এই এইটাই হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তাহলে আমরা কি বিপরীত ভেক্টর এবং বিপ্রতীপ ভেক্টর শিখলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা শিখবো হচ্ছে আর দুটি ভেক্টর আছে, কয়েকটা আরো ভেক্টর আছে, যেমন সেগুলো দেখো। সেটা হচ্ছে আমার স্বাধীন ভেক্টর। স্বাধীন মানে কি? আমি স্বাধীন, আমাকে কেউ বাধা দিতে পারবে না, অর্থাৎ আমি যাচ্ছি, আমি যাচ্ছি 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 যাচ্ছি, আমার কোনো নির্দিষ্ট মান, কোনো দিক নির্দিষ্ট, কিন্তু কোনো মান নির্দিষ্ট নেই, কোনো নির্দিষ্ট নেই, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এটা হচ্ছে আমার কি স্বাধীন ভেক্টর। আচ্ছা, আর সঠিক ভেক্টর কি? যার একটা মান এবং দিক আছে, মানে যার শুরু এবং শেষ আছে, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর কি? যে ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু আছে, মানে আমি একটা বাইন্ডিং এর মধ্যে, মনে করো এটা একটা ঘর, এই এই ঘরের সীমাবদ্ধতা এইটাই, তাই না? এর মধ্যে আমি যা কিছু করতে হবে, সুতরাং আমি যা ভেক্টর করবো এই ঘরের ভিতরে করতে হবে। এই ভেক্টরটা হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর। তারপরে আছে কি অক্ষীয় এবং পোলার। অক্ষীয় ভেক্টরটা হচ্ছে আমাদের ঘূর্ণনের সাথে যুক্ত, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ। আর পোলার ভেক্টরটা কি? এটা হচ্ছে ঘূর্ণনের সাথে যুক্ত নয়। তাহলে আমার মনে রাখবো কি, যে কোনো একটা ঘূর্ণনের সাথে যুক্ত কি অক্ষীয় ভেক্টর, আর ঘূর্ণনের সাথে যুক্ত নয় পোলার ভেক্টর। এরপরে আমরা শিখব জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের নিম্নলিখিত 5টি সূত্র আছে। এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ছন্দটা কি? দেখো, সাধারণ বউ তৃষা, আমরা এটা দিয়ে মনে রাখবো। সাধারণতে হচ্ছে এটা সাধারণ, বতে হচ্ছে বহুভুজ সূত্র, হর্ষউতে হচ্ছে উপাংশ, ত্রিতে ত্রিতে ত্রিভুজ, দন্তা সতে সামন্তরিক। তাহলে কি সাধারণ বহু তৃষা, এর মাধ্যমে আমরা কি বলতে পারবো? যে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোগের নিয়ম। আচ্ছা, ঠিক আছে। এরপরে তোমাদের লাস্ট টপিক, দেখো, এইটা একটা ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ মনে করো। এই ত্রিভুজে যদি আমরা তিনটা ভেক্টর কল্পনা করি, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, এই তিনটার যদি একই দিকে ক্রিয়া করে, এইদিকে, 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 তাহলে সেক্ষেত্রে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু 0। বুঝতে বুঝতে পারছো?
এইটাই। এরপরে আমরা শিখবো সামান্তরিকের সূত্র। সামান্তরিকটা আমরা একবারে এঁকে নিই। এটা হচ্ছে একটা সামান্তরিক। সামান্তরিকের দুটি বাহু যদি দুটি ভেক্টর হয়, এটা একটা ভেক্টর পি এবং এটা একটা ভেক্টর কিউ, তাহলে লব্ধিটা কি তার মধ্যবর্তী কর্ণ বরাবর যাবে, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে এর সূত্রটা কি হয়ে গেল, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এবং এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। ঠিক আছে। এরপরে এবং থিটাটা হবে তোমার হচ্ছে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা, বুঝতে পেরেছো। আসো এবার কয়েকটা বিশেষ ক্ষেত্র আমরা দেখি। যেমন থিটা এর মান আলফা এর মান যদি তোমার 0 ডিগ্রি হয়, তাহলে সেটা একই দিক ক্রিয়া করবে না, সেক্ষেত্রে লব্ধি হবে পি প্লাস কিউ। আবার আলফা এর মান যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে হবে পি মাইনাস কিউ। এক্ষেত্রে এটা পি প্লাস কিউ যেটা এটা হবে হচ্ছে সমান্তরাল, এবং পি মাইনাস কিউ যেটা হবে এটা হচ্ছে বিপরীতমুখী। এবং সর্বশেষ যদি আলফা এর মান 90 ডিগ্রি হয়, তাহলে সেটা হবে তোমার আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং যদি আলফা এর মান 120 ডিগ্রি হয়, তাহলে মনে করো আলফা এর মান 120 ডিগ্রি, এবং যদি ভেক্টর যদি পরস্পর সমান হয়, তাহলে লব্ধিটি তাদের সমানই হবে। অর্থাৎ পি কিউ যদি সমান হয় এবং আলফা এর মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধিটা পি কিউ আর তিনটাই সমান হবে। আচ্ছা, তো তোমরা বুঝতে পারলা যে এভাবে আমরা 20 মিনিটের মধ্যে তোমাদের ভেক্টরের প্রায় অর্ধেক সলভ করার চেষ্টা করেছি, এবং আমি কনফিডেন্স যে তোমরা যদি এই ভিডিওটা পুরোভাবে দেখো এবং আমাদের স্টেথোস্কোপ জার্নির সাথে যদি জয়েন থাকো, তাহলে ইনশাল্লাহ তোমাদের ভেক্টরে এতটুকু থেকে যাই আসুক, যে এমসিকিউই আসুক, তোমরা সেটা খুব সুন্দরভাবে সলভ করতে পারবা। তোমাদের আগামী দিনগুলো অনেক ভালো হোক। যারা এই যে 26 আছো, তোমরাও আস্তে আস্তে আমাদের এই পেজে জয়েন হয়ে নাও, এবং তোমাদের সুবিধার্থে আমরা আরো ভালোভাবে নতুন নতুন ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সুতরাং দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের এই স্টেথোস্কোপ জার্নি গ্রুপে। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।